আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভয়ের কিছু নেই, এখনো শ্বাস নিচ্ছে, শুধু অজ্ঞান হয়ে গেছে। এই কথা শুনে শায়নের বুক হালকা হয়ে ওঠে, যেন কেউ তার নিঃশ্বাসটা ফিরিয়ে দিয়ে গেছে। সে ধপ করে বিছানায় বসে পড়ল, হাত দুটো মুঠো করে মুখ চাপা নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। শায়ন এবার নেহার দিকে তাকিয়ে বলল, যতক্ষণ না ওর জ্ঞান ফিরে তুই এখানেই থাকবি, ও সুস্থ না হওয়া পর্যন্ত রুমের বাইরে যাবি না। তার কণ্ঠে এমন কঠিন আদেশ ছিল যা অমান্য করা অসম্ভব। নেহা মাথা নেড়ে সম্মতি জানালো। সে তখন আয়রার পাশে বসে ধীরে ধীরে তার শরীর তাপমাত্রা চেক করলো। কিন্তু সায়নার এক মুহূর্ত থাকলো না রুমে। নেহার উপর দায়িত্ব দিয়ে নীরবে চলে গেল সে। তবে তার পায়ের নিচে ছুটে চলার শব্দ কেবল তার আত্মা শুনতে পাচ্ছিল। সে মনে মনে ভাবলো, আমি যা করছি তা কি ঠিক হচ্ছে? আমি কি সঠিক পথে আছি, না অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছি? নেহা ধীরে ধীরে এসে আয়রার পাশে বসে পড়ল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার কোমল মুখটার দিকে, যেন সময়টুকু থমকে গেছে সেখানে। তারপর নরম সুরে বলে উঠল, কি মিষ্টি চেহারা। তবে নেহার মনে অন্য কিছু ঢেউ। সে ভাবছে, সায়ন যে কখনো নিজের অনুভূতি প্রকাশ করে না, যার শোক সবসময় শীতল আর নিলিপ্ত, আজ কেন যেন একেবারে অন্যরকম লাগছিল তাকে। তার চোখে আসছিল তীব্রতা, ছিল অদ্ভুত এক যন্ত্রণার ছায়া। যে সায়ন তার কাছে বরাবরই ছিল একটা রোবটের মতো, নির্বাসিক, একাকী, নিজের নিয়মে চলা। আর সেই সায়ন চোখের কোণে ঝির ঝরছিল জল। তার নিঃশ্বাসে ছিল বোবা এবং কান্নার শব্দ, যে সারা পৃথিবীকে বুকে চেপে ধরেছে। সায়নও যে একটা কোমল দয়া মাখা মন আছে, এই প্রথমবার সেটা টের পেল নেহা। যে সায়ন অন্যদের ব্যথা বুঝতে চায় না, আর সেও কেন এত বদলে গেল? এই প্রশ্নটা যেন গেঁথে বসে আসে নেহার মনে, গভীর এক জটিলতা। তাহলে কি সায়ন? নেহা আবার আয়রার মুখের দিকে তাকালো। অপলক, নিঃশব্দ, গভীর এক ভাবনার ডুবে। আয়রার অসুস্থতার খবর শোনার পর একের পর এক সবাই এসে উপস্থিত হলো। আলতাফ চৌধুরী কাঁদতে কাঁদতে নিজের গলা চেপে ধরে মেরে নিজের কর্ম করতে জন্য ভীষণ কষ্ট পাচ্ছিল। মা, ভুল হয়ে গেছে মা, আর আঘাত করবো না কখনোই। তার মুখে একথা শুনে রাহেনুল বেগম চোখের জল এসে গেল। আলতাফ চৌধুরী মধ্যকার কৃত ঘৃণা, অতীত করা ভুলগুলি আজ কেমন যেন তাকে পিছু টেনে ধরেছিল। দাদি মেহেরজান নীরবে কেঁদে চলেছে, কিন্তু কিছু বলছে না। আয়রাকে সবাই ভীষণ ভালোবাসে, এজন্য তার এই অবস্থা দেখে ভেতরে ভেতরে হু হু কান্না আসতে লাগলো সবার। কিন্তু নেহা সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, দুশ্চিন্তার কারণ নেই, আপনারা প্লিজ ভেঙে পড়বেন না। আয়রা দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। নেহার কথা যেন সবার জন্য কিছুটা স্বস্তি বয়ে আনলো। যদিও তার মুখে উৎকণ্ঠা স্পষ্ট ছিল লায়লা ও সেতু, যারা কিছুদিনের আগ পর্যন্ত আয়রাকে পুরোপুরি অপরিচিত মনে করত, এখন তারা খুব কাছে হয়ে পড়েছে। তারা কাঁদছে, আয়রার জন্য কষ্ট পাচ্ছে। এই কয়দিনে আয়রা তাদের কাছে অন্য এক ধরনের বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছিল। তার সঙ্গী হওয়া, তার সঙ্গে হাসি ঠাট্টা করা, একে অপরকে সঙ্গে সময় কাটানো, এইসব তারা কখনো ভুলতে পারবে না। আয়রা নিজেকে সহজ ও মিশ্রুক স্বভাবের জন্য খুব দ্রুত সবার মন জয় করে নিয়েছিল। লায়লা আর সেতু ভীষণ রকচটা স্বভাবে, যাদের মেজাজ সবসময় গরম থাকতো, কিন্তু তারা কখনো আয়রারকে কোনো প্রশ্ন কথা শুনে বিরক্ত হতো না, বরং সবাই স্বাভাবিকভাবে তার প্রশ্নের উত্তর দিত, যেন তাদেরই একজন। হঠাৎ সায়রা আর নায়রা কাঁদতে কাঁদতে রুমে প্রবেশ করলো। বোন আয়রা, এরকম একটা পরিস্থিতির কথা শুনে তারা কি ঠিক থাকতে পারে? বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে বারবার, চোখে পানি যেন বাদ মানছে না। তারা শোনা মাত্র নিজের স্কুল, কলেজ, ক্লাস সবকিছু ফেলে ছুটে চলে এসেছে। সায়রা চুপচাপ আয়রার কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শব্দহীন সেই কান্নার মাঝে ছিল হাজারো না বলা কথা, কষ্ট আর বোনেদের প্রতি এক নিঃশর্ত ভালোবাসা। সায়রার চোখ দিয়ে যেন এক নদী বয়ে চলছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই, শুধু অচেনা এক ভয় আর দুঃস্বপ্ন যন্ত্রণা। অন্যদিকে নায়রা চুপচাপ কান্না করা বুঝে না, তার আবেগগুলো গলা ফাটিয়ে বের হয়। সে একদম চিল্লাতে লাগলো, আপু কেন করতে গেছিলে এটা? যদি কিছু হয়ে যেত আমরা কার কাছে যেতাম? তোকে ছাড়া আমরা বাঁচতাম কিভাবে? তার কণ্ঠে রাগ, অভিমান আর অশ্রু শক্তি, মায়ার তীব্র ঝাঁজ। সে যেন নিজেকে প্রশ্ন করছে, আবার আয়রাকে ঝাঁকিয়ে তুলতে চাইছে। কেন 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 এমন করলি? দূর থেকে নিবিড় আর নেহার দুই ভাই সায়রা আর আয়রাকে দেখছিল, কাঁদতে কাঁদতে যেভাবে দুটো মেয়ে রুমে ঢুকেছে। সেই দৃশ্য দেখে শুধু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু নিবিড়ের মনে অন্য রকমের কালোরণ শুরু হলো। সেই হঠাৎ বলে ফেললো, কাঁদলে যে কাউকে এত বেশি সুন্দর লাগে? সত্যি বলছি ভাই, আমার জানা ছিল না। নেহা তখন হালকা এসে তাকে নিবিড়ের উদ্দেশ্য করে বলল, তুই কোনটার কথা বলছিস ভাই? নিবিড় ঘাড় একটু কাত করে চোখ শুরু করে বলল, কেন, তোর কি চয়েস হয়েছে নাকি কাউকে? নেহাল হেসে ফেলে জবাব দিল, ওই যে স্কুল ড্রেস পরা মেয়েটা, যে চিৎকার করে কাঁদছে। উইশ, কি যে লাগছে না। নিবিড় দম ফেলে স্বস্তি সুরে বলল, বাঁচলাম, ভাগ্যিস তোর ভাবিকে চয়েস করিসনি। নেহাল একদম হেসে উঠে বলল,
সোনালি কালারের ড্রেস পরা মেয়েটা যে ফুফিয়ে ফুফিয়ে কাচ্ছে, ওটা ভালো লেগেছে তোর? নিবিড় মাথা নেড়ে বলল, কি সুন্দর লাগছে। ফোপাতে ফোপাতে নাকের ডগা লাল করে ফেলেছে, চোখের নিচে টান পড়েছে, তাও কি শান্ত মুখ। ইচ্ছা করছে। থেমে গেল নিবিড়, গলার স্বর একটু ভারী হয়ে গেল। নেহাল চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, ইচ্ছা করছে কি? নিবিড় একটু চুপ করে থেকে চোখ সরিয়ে বলল, ইচ্ছা করছে গিয়ে ওর কান্না থামিয়ে দেই, বলি প্লিজ কেঁদো না, আমি আছি তো। নেহালে এবার আর কিছু বলল না, শুধু নিবিড়ের মুখের দিকে তাকিয়ে হাসলো। এটা বুঝে নেওয়া নিঃশব্দে হাসি। দুই ভাইয়ের গুনগুন শব্দ আর হালকা হাসি দেখে নেহা এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলল, কি শুরু করলি তোরা? রোগীর রুমে ঢুকে এমন উচ্চ স্বরে কথা বলে নাকি? যা বের হ রুম থেকে। নেহালের মুখ থেকে হাসিটা একটু থেমে গেল। সে ধীর পায়ে রুম থেকে বের হতে হতে পিছন ফিরে হালকা গলায় বলল, রোগীর সামনে যে উচ্চ স্বরে কাঁদতেছে, তাতে প্রবলেম হয় না বুঝি? নায়রা কথাটা শুনে মাথা ঘুরিয়ে তাকালো, চোখে মুখে অবাকার বিরক্তির ছাপ। বুঝতে পারলো কথাটা ওকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কেননা সেই তো ছিল যার কান্না পুরো রুম জুড়ে প্রতিধ্বনি তুলেছিল। সে মনে মনে বলতে লাগলো, শয়তান ছেলে, আদব শেখেনি একদম। কথায় কি বলতে হয় তাও বুঝে না, কষ্টে থাকা মানুষের উপর রাগ ঝাড়ে। নিবিড় নেহালের কাঁধে একটা হালকা টুকা দিয়ে হাসতে হাসতে বলল, ভাই তোরটা তো চোখ দিয়ে তাকিয়ে ফেললো তোকে, কিন্তু আমারটা একবারও তাকালো না কেন? একবার তাকাও না গো। নিবিড়ের কথাটা এখনো শেষ হয়নি, হঠাৎ ছায়রার সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো লাল, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সে নিবিড়ের দিকে সোজা তাকিয়ে বলল, আমি কিন্তু সেই থেকে লক্ষ্য করছি আপনারা দুজন ফুসফুসু করছেন আর আমাদের কান্না নিয়ে হাসাহাসি করতেছেন। এটা কি ধরনের ম্যানাস? আমাদের বোন অসুস্থ, আমরা দুই বোন চিন্তায় শেষ, আর আপনাদের এটাকে বিনোদন মনে দেখছেন? লজ্জা হওয়া উচিত আপনাদের। নেহালো এক চুল পিছিয়ে দাঁড়ালো, যেন কোনো শিশু ভুল করে ধরা পড়েছে। নিবিড় ধীর গলায় বলল, আপনার কথাটা ঠিক, আমরা ভুল করেছি, দুঃখিত। এটা কৌতূহল ছিল না, পুরোটাই ছিল মুগ্ধতা, কিন্তু সময়টা বুঝতে পারিনি। ও সময়ে মুখ থেকে বের হয়ে গেছে, সত্যি দুঃখিত। নেহাল হালকা হেসে নিবিড়ের ঘাড়ে হাত রেখে বলল, ভাই অনেক ঝাঁজ তো, সামলাতে পারবি? নিবিড় গলা খাকিয়ে দিয়ে একটু গম্ভীর সুরে বলল, পারবো। এ আর কি ঝাঁজ, আমি তো ভেবেছিলাম এর চেয়ে ভয়ঙ্কর কিছু হবে। নেহাল মাথা নাড়িয়ে হেসে বলল, আমারটা যে কেমন, মনে হয় ঝাঁজ একটু কম, কিন্তু চিল্লানোটা মারাত্মক ছিল রে। দুজনের মুখের আবার সেই কোহল সুলভ খুনসুটির ভরে করে আসতে না আসতে হঠাৎ নেহা ফিরে আসে। তার মুখে বিরক্তির ছাপ, চোখে ঝালকানি। সে চুপচাপ এসে বলল, তোরা এখন রুম থেকে বের হয়ে যা প্লিজ। দুই ভাই একটু হেসে একটু গম্ভীর হয়ে বেরিয়ে গেল। নেহা দরজা বন্ধ করে দিয়ে তাকালো সায়রা আর নায়রার দিকে। দেখো, মনে কিছু নিও না, ওরা দুজনে একটু দুষ্ট টাইপের, কখন কোথায় কি বলতে হয় ঠিক মতো বুঝে না, কিন্তু মন খারাপ করো না, ওদের মনে খারাপ কিছু নেই। নায়রা একবার মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো, ভেতরে ভেতরে এখনো একটু রাগ। সায়রা গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে নেহা আপু, কিন্তু আজকের দিনটা এই পরিস্থিতিতে আমাদের অনুভূতির প্রতি ওনাদের একটু সম্মান দেখানো উচিত ছিল। আকাশটা হঠাৎ করে ঘন মেঘে ঢেকে গেল, সূর্যের শেষ রাশিটুকু লুকিয়ে পড়ল কোনো এক অভিমানী শিশুর মতো। দূর আকাশে গর্জে উঠল মেঘ, একটা না টেনে আনা এক দীর্ঘশ্বাসের মতো শব্দ। জানালার বাইরে গাছগুলো কাঁপছে, পাতা আর বাতাসের কোলাহলে এক অস্বস্তির ছড়িয়ে পড়েছে ঘরের ভেতরে। সায়ন দাঁড়িয়ে আছে জানালা ধরে, একেবারে স্থির, ডান হাতে ধরা সিগারেটটা নিঃশব্দে জ্বলছে। মাঝে মাঝে ধোঁয়ার কুনুলি উঠে মিশিয়ে যাচ্ছে বাতাসে। তার চোখ ছুঁয়ে যাচ্ছে ওপার এক শূন্যতা, অথচ সেই নীরবতার মাঝে একটু বিরক্তি জমে উঠেছে। জানালার পর্দা বাতাসে উঠতে উঠতে বারবার তার মুখে এসে আছড়ে পড়ছে, তবু সে সরিয়ে রাখার প্রয়োজন বোধ করছে না। হঠাৎ পিছন থেকে ভেসে এসলো কণ্ঠ, স্যার ওনারা এসেছে সবাই। সায়ন চোখ না ফিরিয়ে শান্ত গলায় বলল, বসতে বলো, আমি আসছি। জুভান আর কিছু না বলে নীরবে সরে গেল, কিন্তু সায়ন এক মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ করে আজ তার মায়ের কথা খুব মনে পড়ছে, বুকের ভেতরে এক অদৃশ্য খোঁচা অনুভব করছে সে, ঠিক যেন কোনো দীর্ঘশ্বাসের নিচে চাপা পড়ে যাওয়া কান্না। মায়ের কণ্ঠ, মায়ের ছোঁয়া, মায়ের নিষেধ, সবকিছু ভেসে আসছে স্মৃতির হাওয়ায়। তার সেই স্মৃতির ভারে তার শ্বাসও ভারী হয়ে উঠেছে। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, এই জীবনের অর্থটা কি? কে আছে তার? কি জন্য বেঁচে আছে সে এই পৃথিবীতে? মানুষ তো বেঁচে কিছু উদ্দেশ্য নিয়ে, কিছু স্বপ্ন বা কিছু ভালোবাসা নিয়ে, কিন্তু তার জীবনে যে সব ধোঁয়া ঢেকে গেছে। কেবল এক ঘোরা সকালে, একাকিত্ব সন্ধ্যার এমন মেঘলা বিকেল। হাতের সিগারেটটা যখন নিঃশেষ হলো, সে আঙ্গুলটা চেপে নিভিয়ে ফেললো জানলা ধরে রাখা কাচের আশ্রুতে। তারপরে গভীর নিঃশ্বাসে ধীরে ধীরে পা ঠেলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সে পলক সাদা শার্টে টি শার্ট আর তার সঙ্গে গ্রে কালারের স্লিক ফিট ট্রাউজার। রুম থেকে বের হতে পাশে এসে দাঁড়ালো জুভান, পিছনে নিঃশব্দে হাঁটছিল নিলয়। দুজনে বুঝতে পারছিল আজ সায়নের মুড ভালো নেই, কেমন যেন আনমনে লাগছিল তাকে। তবে তারা কিছু জিজ্ঞেস করলো না। সায়নের জীবনে তারা ছায়ার মতো আগলে রাখে, তাদের নামই হলো জুভান আর নিলয়। এরা কেউ তার রক্তের নয়।
কিন্তু সময়ের ঘটনা আর নির্ভরতার এমন এক পাকে বাধা পড়েছে যে বন্ধনটা রক্তের চেয়েও পুরু হয়ে উঠেছে। তারা সায়নের প্রহরী, শুধু বাহিক অর্থে নয়, আক্ষরিক অর্থেও তারা এক প্রাণ রক্ষাকারী। সায়ন কোথাও গেলে তারা আগে যায়, সায়ন খেতে বসলে তারা আগে এক চামচ খেয়ে তুলে, যেন কোনো বিষ না মিশে থাকে। সায়ন গোসল করতে চাইলে তারা আগে যাচাই করে পানির টেম্পার ঠিক আছে কিনা, কোনো বিপদ আছে কিনা। অফিসে গেলে তার ডান পাশে নিলয় আর বা পাশে জুফান। কেউ কথা বললে চোখে চোখে রেখে তারা পর্যবেক্ষণ করে, তারপর সায়ন উত্তর দিল। এমন নিখুঁত নজরদারিতে অনেকে অস্বস্তি অনুভব করত, কিন্তু সায়নের মুখে কখনো বিরক্তি দেখা যেত না, কারণ দুইজনেই সে বিশ্বাস করত অন্ধভাবে। জুফান আর নিলয় চাইলে হয়তো এক মুহূর্তে তার বুকের ভেতর ছুরি বসিয়ে দিতে পারে, কিন্তু তাদের চোখে সায়নের জন্য নিষ্ঠা আর শত্রু টের পেত। জীবনের নানা চড়াই উপ্রায়, পারিবারিক বিশ্বাসঘাতকতা, ব্যবসায়িক হুমকির মধ্যে যারা বারবার তাকে বুক দিয়ে আগলে রেখেছে তারাই দুইজন। সায়ন জানে পৃথিবীর সবাই হয়তো ভুল বুঝবে, কিন্তু জুফান আর নিলয় তার মনের অন্ধকার সত্যটা দেখে। কেউ একবার সায়নের জিজ্ঞেস করেছিল, তাদের প্রতি অন্ধবিশ্বাস রাখো কেন? সায়ন উত্তর ছিল, যদি কোনোদিন ওরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে বিশ্বাস শব্দটা আমি অভিধান থেকে ছিঁড়ে ফেলে দেব। সায়ন ডাইনিং রুমে প্রবেশ করতে একে একে দাঁড়িয়ে গেল আলতাফ চৌধুরী, আলিফ চৌধুরী, রাহিনুল বেগম, মেহেরজান বেগম, সায়রা আর নাইরা। চারপাশে এক গভীর নিষ্ঠুরতা নেমে এলো, যেন বাতাস থমকে গেছে সায়নের গম্ভীর উপস্থিতিতে। সায়নের চোখ একবার করে সবার মুখে ঘুরে এলো। কারো চোখে চোখ রাখেনি সে, অথচ কারো দৃষ্টি এড়াওনি। ধীরে বলল, বসো পড়ে সবাই। তারা বসলেও সে দাঁড়িয়ে রইল। তারা চোখে ছিল এক অদ্ভুত জেদ, ভেতর থেকে যেন অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে উঠছে। একটু থেমে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলল, আমি যত দ্রুত সম্ভব আয়রা আর তুরাগের বিয়ে দিতে চাই। আলতাফ চৌধুরী যেন বিদ্যুৎ খেয়ে গেল, সাথে সাথে হুঙ্কার দিয়ে বলে উঠল, না, আমি সেটা হতে দেব না। তুরাগের সঙ্গে আয়রার বিয়ে আমি মেনে নিতে পারি না, এটা আর সম্ভব নয়। সায়নের কণ্ঠে কোনো উত্তেজনা নেই, কিন্তু দৃঢ়তা স্পষ্ট। আপনি তো ওদের সম্পর্কটা ঠিকই করেছিলেন, আর এখন আপনাদের মেয়ে তুরাগকে ভালোবাসে ফেলেছে। সে আজ তুরাগ ছাড়া কিছুই ভাবতে পারছে না। আলতাফ চৌধুরী চুপ, কিন্তু চোখে তীব্রতা, বিরোধিতা। তিনি আর চায় না তুরাগের সাথে আয়রার বিয়ে হোক। সায়ন এক পায়ে এগিয়ে এসে সবার উদ্দেশ্য আবার বলে উঠল, আয়রা সুস্থ হলে আমি বিয়ের সমস্ত আয়োজন শুরু করব, এটা আমার প্রতি গুরুত্ব দায়িত্ব এখন। রাহিনুল বেগম হঠাৎ বলে উঠলেন, কিন্তু তালুকদার সাহেব, উনি তো আর রাজি নন এই বিয়েতে। সায়নের জবাব লিপিবদ্ধ অথচ শক্তিশালী, সেটা আমি দেখে নেব। এ নিয়ে ভাবতে হবে না কাউকে, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।